আমি প্রথমে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি যে আপনাদের এইগুলো লেকচার শিটগুলো আমি পাঠাতে পারেন না, কারণ আমি একটু যে ব্যস্ত আছি, কারণ আমার ফাদার ইন ল হসপিটালে ভর্তি আছে, এই জন্য আমি একটু ব্যস্ত আছি, এই জন্য অনেকগুলো পাঠাতে পারিনি আমি আপনাদের কাছে। আমি তাহলে শুরু করি। যে আজকে হলে মনে হয় আগের যারা ছিল তারা সবাই কম্বাইন্ড ওয়েতে ক্লাস করতে পারবেন, যদিও আপনারা করতেছেন, কিন্তু এর পরের ক্লাস থেকে সবাই পুরো গ্রুপ একই সাথে ক্লাস করতে পারবেন, কারণ এর পরের থেকে আলাদা মানে টপিকস গুলো নতুন টপিক শুরু করা হবে। এখন ডার্মাটম মায়োটম আগে যারা ক্লাস করছেন তারা বলা হয়েছিল, মনে আছে হয়তো, যে ডার্মাটম মায়োটম এটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। শুধু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা না, এটা প্র্যাকটিক্যাল লাইফে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার বিশেষত বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনার যখন নার্ভাস সিস্টেম এফেক্টেড হয়, এবং সেই নার্ভাস সিস্টেম এফেক্টেড এর কারণে যে মাসেল গুলা ইনভলভমেন্ট হয়, উইকনেস ডেভেলপ করে, অথবা আপনার স্কিনের যে সারফেস এরিয়া, সেই সারফেস এরিয়াতে যদি কোনো পরিবর্তন হয়, সেটার কারণটা অনুসন্ধান করার জন্য এক্সাক্ট ডার্মাটম কোন ডার্মাটম ইনভলভমেন্ট হচ্ছে, অথবা কোন গ্রুপের মাসেল গুলো এফেক্টেড হচ্ছে, সেটা আইডেন্টিফাই করা অনেক জরুরি রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে, লোকেশন আইডেন্টিফাই ক্ষেত্রে। সেই জন্য হচ্ছে ডার্মাটম মায়োটম এই জিনিসটা অনেক ভালো করে পড়তে হবে, এবং এইটা প্র্যাকটিক্যাল লাইফে অনেক ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। বিশেষত আপনি একটা বড় অংশ যে অনেকে হয়তো ভবিষ্যতে যে নিউরোলজিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসাবে অনেকে ক্যারিয়ার করবেন, তাদের ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রেই জরুরি, কিন্তু যারা নিউরোলজিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে ক্যারিয়ার করবেন তাদের ক্ষেত্রে অনেক বেশি জরুরি। কারণ এই জিনিসগুলো যদি এক্সাক্ট ভাবে আপনি এটাকে এক্সামিন না করতে পারেন, এটাকে ইনভেস্টিগেট না করতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রে রোগ ডায়াগনোসিসটা করা কঠিন হয়ে যায়। এখন ডার্মাটমের ডেফিনিশন যেটা হচ্ছে, এর আগেই বলা হয়েছে যে আপনার স্কিনে যে পোর্শনটা একটা সিঙ্গেল স্পাইনাল নার্ভ রুট দিয়ে সাপ্লাই হয়, সেই অংশটুকুকে বলা হয় ডার্মাটম। দ্য সেন্সরি, এখানে দুই তিনটা ডেফিনিশন দিয়েছে। ডার্মাটম, দ্য সেন্সরি ডিস্ট্রিবিউশন অফ ইচ নার্ভ রুট ইজ কল্ড দ্য ডার্মাটম। The area of the skin supplied by a single spinal nerve root is called dermatome. আপনার যে স্পাইনাল নার্ভের যে দুইটা রুট থাকে, একটা সেন্সরি রুট আর একটা হচ্ছে মোটর রুট। এখন স্পাইনাল নার্ভের সিঙ্গেল একটা স্পাইনাল নার্ভের সেন্সরি যে রুট, সেটা দিয়ে আপনার স্কিনে যতটুকু এরিয়া সাপ্লাই হবে, সেই এরিয়াটুকুকে ওই যে সেন্সরি রুট দিয়ে হচ্ছে সেটা ডার্মাটম বলা হয়। এখন আমার সবার তো মনে আছে যে স্পাইনাল, এখন বলেন যে স্পাইনাল নার্ভের যে রুট, কয়টা রুট থাকে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। এখন বলেন স্পাইনাল নার্ভের কয়টা রুট থাকে? গত ক্লাসে আমি বলছিলাম, মানে স্পাইনাল নার্ভ তো গত ক্লাস মানে লাস্ট ক্লাসে কত বলা হয়েছিল। এখন বলেন স্পাইনাল নার্ভের রুট কয়টা থাকে? স্যার 31 জোড়া। আমি একটা সিঙ্গেল স্পাইনাল নার্ভের রুটের কথা জিজ্ঞাসা করছি। আপনি যেটা বলেন সেটা হচ্ছে স্পাইনাল নার্ভ থাকে 31 জোড়া, আর এক একটা স্পাইনাল নার্ভের কয়টা রুট থাকে? স্যার দুইটা করে। দুইটা রুট। নাম কি কি রুটগুলার? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। এন্টেরিয়র রুট অথবা ভেন্ট্রাল রুট, আর পোস্টেরিয়র রুট অথবা ডর্সাল রুট।
এই দুইটা রুটের ভিতরে কোনটা মোটর কোনটা সেন্সরি? অ্যান্টেরিয়রটা হচ্ছে সেন্সরি। উল্টা হয়ে গেছে, এন্টেরিয়রটা সেন্সরি না, এন্টেরিয়রটা হচ্ছে মোটর আর পোস্টেরিয়রটা হচ্ছে সেন্সরি রুট। মনে থাকবে? জি স্যার। এবং পোস্টেরিয়র রুটে আরেকটা জিনিসের কথা বলা হয়েছিল, ওখানে একটা গ্যাংলিয়ন থাকে যেটার নাম হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়ন। তাহলে হচ্ছে যে স্পাইনাল যে যে ডার্মাটোমের সাথে হচ্ছে এখানে যে স্পাইনাল নার্ভের যে সেন্সরি রুটটা আছে সেই রুটের সাথে সম্পর্কিত। এখন যে একজন বললেন যে টোটাল স্পাইনাল নার্ভ হচ্ছে 31 পেয়ার্স, এর ভিতরে সার্ভাইকালে 8 পেয়ার্স, থোরাসিকে 12 পেয়ার্স, লাম্বারে 5 পেয়ার্স, স্যাক্রালে 5 পেয়ার আর কক্সিজিয়ালে 1 পেয়ার। এখন যখন ডার্মাটোম গুলো টেস্ট করা হয় বডিতে, তখন কিন্তু দেখবেন যে ডার্মাটোমের সময় C1 ডার্মাটোমটা কোনো আপনি টেস্ট করতে পারবেন না, কারণ C1 ডার্মাটোমের কোনো এক্সিস্টেন্স নেই, কারণ এটার কোনো সেন্সরি ডিস্ট্রিবিউশন নেই। আমি কি বললাম বোঝা গেল? যে C1 যে স্পাইনাল নার্ভ সেটার কোনো সেন্সরি ডিস্ট্রিবিউশন নেই, এজন্য হচ্ছে C1 ডার্মাটোমটা আপনি কোনো সময় পরীক্ষা করা হয় না। এখন আমাকে একজন বলেন যে মনে আছে কিনা যে এই দুইটা যে রুটের কথা বললেন, যে সেন্সরি রুট অথবা যেটা পোস্টেরিয়র রুট অথবা যেটা ডরসাল রুট, আর এন্টেরিয়র অথবা ভেন্ট্রাল রুট অথবা মোটর রুট, এই দুইটা রুট মিলে যে স্পাইনাল নার্ভ হচ্ছে, সেই স্পাইনাল নার্ভটা ফর্মেশন হয় কোন অংশে, লোকেশনটা কোথায়? স্যার কোয়েশ্চেনটা বুঝি নাই। আমি প্রশ্নটা বললাম যে স্পাইনাল কর্ড থেকে তো দুইটা রুট বের হচ্ছে, স্পাইনাল কর্ড থেকে ছোট ছোট অনেকগুলো রুটলেটস বের হয়, তারপরে সেটা দুইটা রুট বানায়, একটা হচ্ছে এন্টেরিয়র রুট আর একটা হচ্ছে পোস্টেরিয়র রুট। এই দুইটা রুট মিলে তো হচ্ছে স্পাইনাল নার্ভ তৈরি হচ্ছে। এখন স্পাইনাল নার্ভটা যে তৈরি হচ্ছে সেটার লোকেশন কোথায়? স্পাইনাল নার্ভটা ফর্মেশন হচ্ছে কোন জায়গায়? এই স্পাইনাল নার্ভটা ফর্মেশন হচ্ছে মানে একটা নির্দিষ্ট এরিয়াতে তো ওইটা হচ্ছে যে বের হওয়ার পর একটা জায়গায় যাওয়ার পরে দুইটা রুট মিলিত হচ্ছে, তারপরে নার্ভ তৈরি হচ্ছে, সেই জায়গাটা কোথায়? ইন্টারভার্টিব্রাল ফোরামিনা। ইন্টারভার্টিব্রাল ফোরামেন। ইন্টারভার্টিব্রাল ফোরামেনের ওখানে হচ্ছে স্পাইনাল নার্ভ ফর্ম, ওইখানে দুইটা রুট মিলিত হয়ে স্পাইনাল নার্ভ তৈরি হচ্ছে, তারপরে সেটা আবার ডিভিশন হচ্ছে, যেটা যে ভেন্ট্রাল রেমাস আর হচ্ছে ডরসাল রেমাস, তারপরে ওইটা থেকে বের হওয়ার পরে ডিভিশন হচ্ছে। এখানে আমি যেটা বললাম যে ডার্মাটম এক্সিস্ট ফর ইচ অফ দি স্পাইনাল নার্ভ এক্সেপ্ট C1, এটা একটু মনে রাখতে হবে, কারণ C1 কোনো ডার্মাটম নেই বডিতে। Sensory information from a specific dermatome is transmitted by the sensory nerve fibers to the spinal nerve of a specific segment of the spinal cord. এখন ডার্মাটম যখন আপনি ডার্মাটম তো পরীক্ষাতে মানে পরীক্ষাতে আসে, এবং পরীক্ষাতে আঁকানোর সময় যেটা যেভাবে ইউজুয়ালি হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ডার্মাটম আঁকানোর সময় যদি মেজর ডিফারেন্স করে ফেলেন তাহলে কিন্তু কেটে দিতে পারে। এটা এই জন্য ডার্মাটম যদি আপনি মোটামুটি ঠিক আঁকাতে পারেন, এখানে নম্বর যে হয়তো পুরোপুরি নাম্বারও অনেকে দিয়ে দেয় যদি ভালো একটু করতে পারে, আবার যদি একটু ভুল করে তাহলে কিন্তু জিরো দিয়ে দিতে পারে। এই জন্য দয়া করে যদি পরীক্ষাতে ডার্মাটম আসে তাহলে খুব সাবধানে আঁকাতে হবে। সাধারণত ডার্মাটম পুরা বডির ডার্মাটম পরীক্ষাতে আসে না, পরীক্ষাতে আইদার আপার লিম্ব অথবা লোয়ার লিম্বের ডার্মাটম গুলোই আঁকাতে বলা হয়। এবং যখন ডার্মাটম আঁকাতে অনেক সময় যদি শুধু আপার লিম্বের ডার্মাটম আঁকাতে বলা হয়, তাহলে আপনাকে রাইট আপার লিম্ব এবং লেফট আপার লিম্ব দুইটাই আঁকাতে হবে, এবং এন্টিরিয়র পোস্টেরিয়র সারফেস দুইটাই আঁকাতে হবে। আবার লোয়ার লিম্বের ক্ষেত্রেও একই, যদি শুধু লোয়ার লিম্বের ক্ষেত্রে ডার্মাটমের কথা লেখে তাহলে রাইট এবং লেফট লোয়ার লিম্ব, এন্টিরিয়র এবং পোস্টেরিয়র সারফেস দুইটা ডার্মাটমটাই আপনাকে আঁকাতে হবে। ডার্মাটমের এখানে যে ছবিটা আছে সেটা খেয়াল করে দেখবেন যে যখন এটা কিন্তু একই রকম ভাবে এই রেখাগুলো করা হয়নি। The dermatome along the arms and legs differs from the pattern of the trunk dermatome because they run longitudinally along the limbs. যে ট্রাঙ্কে যে ডার্মাটম গুলো সেগুলো দেখবেন যে অনেকটা রেখাগুলো হরাইজন্টালি টানা, আর
আপার লিম্ব এবং লোয়ার লিম্বে যে ডার্মাটোম গুলো যেখানে রেখাগুলো দিয়ে ডিমার্কেশন করা হয়েছে একটা ডার্মাটোমের সাথে আর একটা ডার্মাটোমের, সেখানে এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা হচ্ছে যে রেখাগুলো অনেকটা লম্বালম্বি ভাবে আঁকানো। এখন ডার্মাটোম গুলো কেন এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে ডার্মাটোম এবং মায়োটোম দুইটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, বিশেষত নিউরোলজিক্যাল বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে যখন এই স্পাইনাল নার্ভ গুলো কম্প্রেসড হয় অথবা পিঞ্চড হয় অথবা ইনকোর্সমেন্ট হয়, সেই ক্ষেত্রে ডার্মাটোম গুলো যে স্পাইনাল নার্ভের যে স্পাইনাল রুটটা নার্ভ রুটটা সেন্সরি রুটটা কম্প্রেসড হবে ইনকোর্সমেন্ট হবে, সেই ক্ষেত্রে সেই ডার্মাটোমটা তখন হচ্ছে এফেক্টেড হবে। The dermatome are useful to help localize neurological levels, particularly in radiculopathy. রেডিকুলোপ্যাথি মানে কি? একটা হচ্ছে যে যখন একটা নার্ভ হচ্ছে পুরোপুরি ইনভলভমেন্ট হয় তখন হচ্ছে যে সেটাকে বলা হয় যে নিউরোপ্যাথি। আর নার্ভে যদি কোনো একটা রুট ইনভলভমেন্ট হয় তখন সেই কন্ডিশনটাকে বলা হয় রেডিকুলোপ্যাথি, যে নার্ভের রুট ইনভলভমেন্ট হওয়ার কারণে ওই নার্ভ রুট যে ফাংশন গুলো করতো সেই ফাংশন গুলো সে তখন ঠিক মতো করতে পারে না, সেই কন্ডিশনটা থেকে তখন রেডিকুলোপ্যাথি বলা হয়। আমি কি বললাম বোঝা গেল? স্যার নার্ভ রুটে প্রবলেম থাকলে পুরো নার্ভটাতেই প্রবলেম হবে না? এখন নার্ভ তো হচ্ছে যে পেরিফেরাল যে নার্ভ, সেটা তো শুধুমাত্র একটা নার্ভ রুট দিয়েই হয় না, সেগুলো তো অনেকগুলো, যেমন আপনার বিভিন্ন যে নার্ভ আছে সাইটিক নার্ভের অনেকগুলো নার্ভ রুট দিয়ে সাইটিক নার্ভ গঠিত হয়। আমি কি বললাম বুঝতে পারলেন? যখন স্পেসিফিক্যালি দেখা যায় যে একটা নার্ভ ইনভলভ যতগুলো রুট হচ্ছে, তখন রুট গুলো যদি সবগুলো ইনভলভমেন্ট হয় তখন সেই কন্ডিশনটাকে ইউজুয়ালি যখন একটা পেরিফেরাল নার্ভ সম্পূর্ণভাবে কম্প্রেসড হয় ইনকোর্সমেন্ট হয় তখন সেই শব্দটা ইউজ করা হয় নিউরোপ্যাথি। আর যখন সুনির্দিষ্টভাবে একটা রুট ইনভলভমেন্ট হয় তখন সেটাকে বলা হয় রেডিকুলোপ্যাথি। কি ওকে ক্লিয়ার স্যার। না ক্লিয়ার হয়নি? জি স্যার। নিউরোপ্যাথি আর রেডিকুলোপ্যাথি অনেকটা একই ধরনের, কিন্তু দুইটার ভিতরে একটু ডিফারেন্স আছে, কারণ অনেক ক্ষেত্রে আপনার পুরা একটা নার্ভ ইনভলভমেন্ট নাও হতে পারে, শুধুমাত্র একটা রুট ইনভলভমেন্ট হতে পারে অথবা দুইটা রুট। যদি একের অধিক রুট ইনভলভমেন্ট হয় তখন সেটাকে বলা হয় পলিরেডিকুলোপ্যাথি। আজান হচ্ছে, একটু অপেক্ষা করি।
যেটা হচ্ছে ক্লিনিক্যাল সিগনিফিকেন্সের কথা বলতেছিলাম, যে আপনি ডার্মাটোম গুলো যদি আপনি ঠিক মতো আইডেন্টিফাই করতে পারেন, সঠিকভাবে সেটাকে ডিটেক্ট করতে পারেন, তাহলে আপনি যে ওই স্পেসিফিক ডার্মাটোমের কোনো যদি ফাংশনাল কোনো ওখানে যদি সেন্সেশনের কোনো ইম্পেয়ারমেন্ট থাকে, সেটা সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকতে পারে অথবা সেন্সরি লস থাকতে পারে, সেই জিনিসটা এখন সুনির্দিষ্টভাবে যদি আপনি পয়েন্ট আউট করতে পারেন, তাহলে আপনি নিউরোলজিক্যাল ইনভলভমেন্টটা ঠিকমতো বুঝতে পারবেন। তারপর হচ্ছে এখানে একটা ইফেসমেন্ট অর ইনকোর্সমেন্ট অফ এ স্পাইনাল নার্ভ মে নট এক্সিবিট সিম্পটমস ইন dermatomic area covered by the compressed nerve root in addition to weakness or deep tendon reflex loss. এখানে একটু ই করা আছে, আমি যদি সহজ করে বলি যে আপনার কোন একটা ডিজিজের কারণে দেখা গেল যে অথবা কোন একটা কন্ডিশনের কারণে আপনার কোন একটা স্পাইনাল নার্ভ কম্প্রেসড হলো, সেই স্পাইনাল নার্ভটা কম্প্রেশন কিভাবে হতে পারে? স্পাইনাল নার্ভ কম্প্রেশন যখন ইন্টারভার্টিব্রাল ফর্মেনা দিয়ে স্পাইনাল নার্ভটা বের হচ্ছে, সেইখানে যদি কোনো ন্যারো হয়ে যায়, ওখানে যদি কোনো কারণে যে ইন্টারভার্টিব্রাল ফর্মেনা যেটা থাকে সেটা যদি স্টেনোসিস হয়ে যায়, ন্যারো হয়ে যায়, অথবা কোনো কারণে যদি সেটা ওই নার্ভের উপরে স্পাইনাল নার্ভ যেখানে তৈরি হচ্ছে সেখানে যদি কম্প্রেশন হয়, তাহলে স্পাইনাল নার্ভ কম্প্রেশন হলে যে জিনিসটা হয়, এখানে যেহেতু স্পাইনাল নার্ভটা হচ্ছে মিক্সড নার্ভ, যেখানে বোথ মোটর এবং সেন্সরি কম্পোনেন্ট দুইটাই থাকে, তাহলে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তার মোটর উইকনেসের পাশাপাশি সেন্সরি ইম্পেয়ারমেন্ট অথবা সেন্সরি লস এই জিনিসটা দেখা যাবে, এবং পাশাপাশি তার রিফ্লেক্স লস, রিফ্লেক্সের নাম তো শুনছেন, ডিপ টেন্ডন রিফ্লেক্স, যে আপনার আপার লিম্ব এবং লোয়ার লিম্বের কতগুলো ডিপ টেন্ডন রিফ্লেক্স টেস্ট করা হয় নিউরোলজিক্যাল এক্সামিনেশনের ভিতরে, যেমন আপার লিম্বের ক্ষেত্রে বাইসেপস, ট্রাইসেপস, সুপাইনেটার, তারপর লোয়ার লিম্বের ক্ষেত্রে নি, অ্যাঙ্কেল, এই রিফ্লেক্স গুলো হচ্ছে ডিপ টেন্ডন রিফ্লেক্স অথবা ডিপ টেন্ডন জার্ক, এইগুলো হচ্ছে টেস্ট করা হয়। এখন যদি কারো যদি স্পাইনাল নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, কম্প্রেস থাকে, তাহলে মাসে মোটর উইকনেসের পাশাপাশি সেন্সরি ইম্পেয়ারমেন্ট অথবা সেন্সরি লস এবং ডিপ টেন্ডন রিফ্লেক্স এগুলো এফেক্টেড হবে। আর একটা নরমালি ইদানিং কালে, এটা আগেও ছিল কিন্তু ইদানিং কালে অনেক পেশেন্টেরই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রোবিয়াল সংক্রমণ হচ্ছে, মাইক্রো অর্গানিজম দিয়ে অনেকেই সংক্রমিত হচ্ছে। এখন কিছু কিছু মাইক্রো অর্গানিজম, বিশেষত হারপিস জোস্টা নামে একটা ভাইরাস আছে, এই ভাইরাসে সংক্রমিত হলে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তার স্পেসিফিক বলা হয় যে বিশেষত ইন্টারকোস্টাল যে নার্ভ আছে, সেই ইন্টারকোস্টাল নার্ভে ইনভলভমেন্ট হতে পারে, এবং ইন্টারকোস্টাল নার্ভের যে ডিস্ট্রিবিউশন যে পর্যন্ত থাকে একটা ইন্টারকোস্টাল নার্ভের, সেই প্যাটার্ন, সেই ইন্টারকোস্টাল নার্ভ বরাবর দেখা যায় অনেকেরই সেন্সরি কিছু পরিবর্তন দেখা যায়, ওখানে দেখা যায় অনেকের বার্নিং সেন্সেশন হয়, অনেকের ইলেকট্রিক শক লাইক পেইন সেন্সেশন এইরকম দেখা যায়, এবং ওখানের ওভারলাইং স্কিনে কিছু পরিবর্তন দেখা যায়। এবং এইটা হচ্ছে যে এইরকম যদি হয় যে হঠাৎ করে কোন একজন ব্যক্তির এইরকম পিঠে অথবা বুকের কোন একটা নির্দিষ্ট এরিয়াতে তীব্র ব্যথা করতেছে, জ্বালা পোড়া করতেছে, এবং ওভারলাইং স্কিনে যদি কোনো পরিবর্তন দেখা যায়, তাহলে সেটা প্রথমেই ধরা হয় যে তার হয়তো হার্পিস জোস্টার দিয়ে তার ইন্টারকোস্টাল নার্ভটা ইনভলভমেন্টের কারণে এই সমস্যাটা হচ্ছে। আমি কি বললাম বোঝা গেল? স্যার এই রোগটা হলে কি হয়? এই রোগটা হলে কি হয়? এই রোগটা হলে যেটা সমস্যা হয়েছে, যেহেতু এটা ইন্টারকোস্টাল নার্ভ মানে স্পাইনাল নার্ভকে ইনভলভমেন্ট করে, এবং স্পাইনাল নার্ভ যে পার্টটাকে সাপ্লাই দিচ্ছে, সেন্সরি সাপ্লাই, এই সাপ্লাইটা তখন এফেক্টেড হয়, যার কারণে দেখা যায় ওখানে সেন্সরি ডিঅ্যারেঞ্জমেন্ট হয়, যার কারণে, এবং এইটার কারণে যেটা হয় যে মানে নার্ভ ইনভলভমেন্ট হলে তো বিভিন্ন ধরনের সমস্যা হয়। এখন এখানে যেটা সবচেয়ে সমস্যা হয় যে এখানে যে ব্যথাটা করে সেটা অসহনীয় ব্যথা বলা হয়, যে একেবারে বলা হয় যে এত বেশি বার্নিং সেন্সেশন, টিংলিং, মানে তারপর পিন এন্ড নিডল সেন্সেশন বলে, যে কোনো আপনার শরীরে কোনো জায়গায় যদি পিন অথবা নিডল কোনো কিছু ঢুকাই দিলে যে ধরনের পেইন সেন্সেশন হয় সেই ধরনের সেন্সেশন হয়, এবং এই ধরনের কন্ডিশন হলে
আপনি যদি ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি শুরু না করতে পারেন, পেশেন্টের বলা হয়েছে লাইফটা হেল হয়ে যায়, যে তারা ঠিকমতো ঘুমাতে পারে না, কোনো কিছু করতে পারে না, এই ধরনের কন্ডিশন। যে ছোট্ট একটা জায়গায় দেখা যাচ্ছে একটা হয়তো আপনার T10 যে ইন্টারকোস্টাল নার্ভ যে ডিস্ট্রিবিউশন আছে সেখানে এই সে এইটা যেন কোনো কিছুই সে ঠিকমতো করতে পারবে না। এই জন্য এই ধরনের কোনো কন্ডিশন যে সাডেন যদি এরকম কোনো যে আপনার বুক অথবা পিঠের কোনো জায়গায় যদি এরকম দেখা যায় তীব্র বার্নিং সেন্সেশন হচ্ছে, পাশাপাশি অনেক ক্ষেত্রে ওভারলাইং স্কিনে পরিবর্তন দেখা যাচ্ছে, স্কিনের কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে প্রথমেই হার্পিস জোসটা কনসিডার করা এবং যদি যতক্ষণ পর্যন্ত বলা হয়েছে যে অন্যান্য কন্ডিশন শিওর না হওয়ার আগেই ট্রিটমেন্টটা শুরু করে দিতে হয়। কারণ ট্রিটমেন্ট যদি খুব আর্লি স্টেজে শুরু না করা, অনেকের সমস্যাগুলো আরো তীব্রতা বাড়তে থাকে। এই জন্য এদেরকে অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টে হয়, পাশাপাশি বিভিন্ন নিউরোপ্যাথিক পেইন ট্রিটমেন্টের অংশ হিসেবে বিভিন্ন ওষুধগুলো ইউজ করা হয়। তারপর অনেক ক্ষেত্রে অনেকের যদি অসহনীয় হয়, ইন্টারকোস্টাল নার্ভ ব্লক করে দেওয়া হয় কিছু এজেন্টে, সেই জিনিসগুলো দিয়ে তাকে ট্রিটমেন্ট করতে হয়। এখন এখানে ডার্মাটোমায়োটম, পুরা বডি ডার্মাটোমায়োটম একেবারে করা আছে। আমি বলছি যে যখনই আপনি ছবিটা আঁকাবেন দয়া করে ডার্মাটোমটা ঠিক মতো আঁকাবেন। যদি মেজর ডিফারেন্স হয়ে যায় তাহলে কিন্তু কেটে দেবে যদি পরীক্ষাতে আসে। এখন এখানে কতগুলো যেটা হচ্ছে যে যেমন আপার লিম্বে এবং লোয়ার লিম্বে ডার্মাটোমের রেখাগুলো দেখেন যে অনেকটা হচ্ছে যে এটা হচ্ছে একবার হরাইজন্টাল অথবা ট্রান্সভার্সলি না, কিছুটা হচ্ছে ভার্টিক্যালি এগুলো করা। এখন এখানে যেটা হচ্ছে পরীক্ষাতে ভাইভাতে হয়তো অনেক কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু যে আপার লিম্বের কিছু কিছু ডার্মাটোম, বিশেষত হ্যান্ডের ডার্মাটোমটা অনেক সময় জিজ্ঞাসা করে। এখানে দেখেন যে হ্যান্ডের ডার্মাটোমের ভিতরে যেটা হচ্ছে যে থাম্বের দিকে যে এখানে এটা হচ্ছে C6, তারপর মিডিল ফিঙ্গারের ডার্মাটোম হচ্ছে C7, তারপর লিটল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের দিকে যে ডার্মাটোম সেটা C8। এই তিনটা ডার্মাটোমের কথা অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করে। তারপর এখানে যে চেস্টের একটা স্পেসিফিক ডার্মাটোলজিক্যাল পয়েন্ট আছে T4, যেটা হচ্ছে যে চেস্টের যে নিপল থাকে এখানে ডার্মাটোমটা হচ্ছে T4। আবার আম্বলিকাসের লেভেলে যে ডার্মাটোম সাপ্লাই সেটা হচ্ছে T10, যে সেন্সরি সাপ্লাই সেটা হচ্ছে T10। এইটা হচ্ছে স্পেসিফিক, এই ল্যান্ডমার্ক গুলো একটু মনে রাখতে হবে। আর লোয়ার লিম্বের ক্ষেত্রে এখানে ডার্মাটোম, আপার লিম্বের ডার্মাটোম যদি আপনি বলেন তাহলে আপার লিম্বের ডার্মাটোমের ভিতরে আছে যে C4 থেকে খুবই অল্প একটু পরিসর উপরের দিকে, শোল্ডারের দিকে C4, তারপর হচ্ছে যে ল্যাটারাল সাইড অফ দি আর্মে C5, তারপর ল্যাটারাল সাইড অফ দি ফোর আর্মে হচ্ছে C6, তারপর হচ্ছে যে মিডিয়াল সাইড অফ দি ফোর আর্মে হচ্ছে T1, তারপর এক্সিলার দিকে হচ্ছে T2। আবার লোয়ার লিম্বের ক্ষেত্রে যেটা হচ্ছে যে লোয়ার লিম্বে যে ইনগুইনাল যে এরিয়া আছে যে লোয়ার অ্যাবডোমেন এবং ইনগুইনাল, এটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্টারি, এখানে L1, তারপরে L2, তারপর হচ্ছে নি ওই এরিয়াতে L3, তারপর হচ্ছে মিডিয়াল সাইড অফ দি লেগে L4, মিডিয়াল সাইড ল্যাটারাল সাইড অফ দি লেগে L5, আবার ফুটের ল্যাটারাল সাইডে হচ্ছে S1। এখন যখন আপনি ছবি আঁকাবেন এবং লোয়েস্ট ডার্মাটোম সেগমেন্ট যেটা বলা হয় যে আপনি ডিটেক্ট করতে পারবেন, সেটা হচ্ছে স্যাক্রাল 4-5 এর ডার্মাটোমটা আপনি ডিটেক্ট করতে পারবেন, এক্সামিন করতে পারবেন। সেটা হচ্ছে লোয়েস্ট স্যাক্রাল সেগমেন্টের যে ডার্মাটোমটা সেটা থাকে হচ্ছে অ্যানাল রিজনে, যে মলদ্বারের ওই এরিয়াতে যে সেন্সরি সাপ্লাই সেটা হচ্ছে লোয়েস্ট ডার্মাটোমের সাপ্লাই, যেটা আপনি পরীক্ষা করে দেখতে পারবেন, সেটা হচ্ছে স্যাক্রাল 4-5। স্যার এক্সামে এটা আসলে পুরো চিত্র দুটো আট করতে হবে। সাধারণত পুরো বডির ডার্মাটোম পরীক্ষাতে আসে না। পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে আইদার আপার লিম্ব অথবা আইদার লোয়ার লিম্বের ডার্মাটোম। আবার অনেক ক্ষেত্রে একেবারে স্পেসিফিক করে দেয় সেটা রাইট আপার লিম্ব অথবা লেফট আপার লিম্ব অথবা রাইট লোয়ার লিম্ব, লেফট লোয়ার লিম্ব, এইভাবে স্পেসিফিক করে দিতে পারে। এখন এই জন্য হচ্ছে যে আপনি যখন ছবিটা আঁকাবেন আপনি রাইট লেফট এইটা যেন ঠিক মতো আপনি
মানে ছবিটা আঁকানোর সময় যে আপনাকে তো আঁকানোর সময় এন্টেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেস দুইটাই আঁকাতে হবে। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। আপনি যদি এখন যদি এত লেফট হার্ড লিম্বের চিত্র কিভাবে আঁকবো এক্সামে? কি বলতেছেন আমি শুনতে পারিনি, আবার একটু রিপিট করেন। স্যার এত বড় চিত্র কিভাবে আঁকবো? এইটা তো আমি তো বললাম যে পুরাটা তো আসবে না। আপনি এইখানে যেমন আপার লিম্বে যদি আসে আপনি এই অংশটা আঁকাতে হবে, আর পিছনের সারফেসটা এই অংশ। আপনি যখন ছবিটা আঁকাবেন এটা হচ্ছে আপার লিম্বের রাইট, এটা হচ্ছে এই অংশটা আঁকাইতে হবে আপনাকে, এখান থেকে এইটুকু। আর পরেরটা হচ্ছে এইখান থেকে এইটুকু, এইটা এই পাশের ছবি, এটা হচ্ছে আপার লিম্ব, রাইট আপার লিম্বের ছবি। আবার লেফট আপার লিম্বের ছবি যখন আঁকাবেন তখন হচ্ছে যে এইটা আঁকাবেন এবং এই অংশটা আঁকাইতে হবে। লোয়ার লিম্বের ক্ষেত্রে বাকি, যখন যদি রাইট আপার লিম্ব আছে এইটা আঁকাবেন, পাশাপাশি হচ্ছে এইটা আঁকাইতে হবে। লেফট হতে এইটা আর হচ্ছে এই অংশটা আঁকাতে হবে। আঁকানো অনেক কঠিন না, আসলে প্র্যাকটিস করলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আঁকাতে পারবেন। আর পুরো বডি তো আঁকাতে বলবেন, আমি তো এটা বললাম যে পুরো বডি ডার্মাটোম কোনো সময় পরীক্ষাতে সাধারণত আসে না, কিন্তু আপনি যখন ক্লিনিক্যাল লাইফে অথবা প্র্যাকটিক্যালি করতে যাবেন, রোগীকে পরীক্ষা করতে যাবেন, তাহলে আপনাকে ডার্মাটোম সবগুলো জানতে হবে যে এই এরিয়ার স্কিনের সেন্সরি সাপ্লাই এই স্পাইনাল নার্ভের সেন্সরি রুটটা হচ্ছে, এবং এই রুটটা হচ্ছে এইটা, সেটা তো আপনাকে মনে রাখতে হবে। এটা তো আপনি সবসময় যে চার্ট আপনি পাবেন এইরকম না। যেমন আপনি যখন স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টের ট্রিটমেন্ট করবেন, ওখানে একটা চার্ট থাকে, সেটা সহজ, যেটা আপনি চার্ট দেখে দেখে হয়তো আপনি রোগীকে আপনি এক্সামিন করে আপনি চার্টে পয়েন্টিং করতে পারবেন। কিন্তু যখন ব্যক্তিগত লাইফে রোগী দেখবেন তখন তো আর এত কিছু আপনার হাতের কাছে থাকবে না, তখন আপনাকে আপনার ক্লিনিক্যাল নলেজ অ্যাপ্লাই করেই আপনাকে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। এই জন্য আপনার মনের ভিতরে সবসময় এই চিত্রটা থাকতে হবে যে কোন ডার্মাটোম এর মানে লোকেশন কোথায়, সেটা তো আপনাকে মনে রাখতে হবে। আমি কি বললাম বোঝা গেল? স্যার জি একটা স্যার। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার যদি আপার লিম্ব আঁকাইতে চাই তাহলে রাইট হ্যান্ড আঁকাইতে হলে দুইটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, আর লেফট হ্যান্ড আঁকাইতে গেলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, তার মানে চারটা চিত্র আঁকাতে হবে। যদি আপার লিম্বে সরাসরি এইরকম প্রশ্ন আসে যে ড্রয়িং লেভেল ডার্মাটোম অফ আপার লিম্ব, তাহলে আপনাকে চারটাই আঁকাতে হবে। আর যদি শুধুমাত্র স্পেসিফিক করে দেয় যে একটা আপার লিম্ব, তাহলে সেই আপার লিম্ব। এবং ছবি আঁকানোর সময় আপনি হ্যান্ডের পজিশন কিন্তু আপনাকে একবার ঠিক মতো করতে হবে, যে রাইট মানে এই যে যে অ্যানাটমিক্যাল পজিশনের কথাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আমি কি বললাম বুঝতে পারলেন তো? আপনি যদি দেখা যায় রাইট আপার লিম্ব লেখার সময় যে থাম্বটা যদি আবার এই দিকে দিয়ে দেন তাহলে কিন্তু কেটে দেবে। একেবারে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আঁকানোর সময়। আবার এইটার কিন্তু এই ছবিটা বিপরীত ছবিটা, এখানে যখন পোস্টেরিয়র সারফেসে তখন থাম্বটা কিন্তু মানে আবার আপনি যখন পিছন দিক দিয়ে দেখবেন যে আপনার এইটা থাকবে হচ্ছে যে আপনি আপনার বডিকে অ্যানাটমিক্যাল পজিশন রেখে তার সামনে এবং পিছনের জিনিসটা কল্পনা করে আপনাকে আঁকাতে হবে। আর আপার লিম্ব আঁকানোর সময়, যেটা আপার লিম্ব লোয়ার লিম্ব আঁকানোর সময় আপনি এই বডির অংশটা বাদ দিয়ে এই অংশটা বাদ দিয়ে শুধু এইটাকে আঁকান। এটা আলাদা ডার্মাটোমের ছবিও আছে, মানে প্রত্যেকটা আপার লিম্ব লোয়ার লিম্বের আলাদা আলাদা ভাবে ডার্মাটোমের ছবি এখানে অন্য জায়গায় আছে, সেটা হয়তো আমি পরে দিয়ে দিতে পারবো আপনাদেরকে। এখন ডার্মাটোম নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? ডার্মাটোম নিয়ে কোনো কনফিউশন অথবা কোনো কোশ্চেন আছে কিনা বলেন। না স্যার। এরপর আছে মায়োটোম। মায়ো হচ্ছে যে যে সিঙ্গেল স্পাইনাল নার্ভ দিয়ে যে গ্রুপ অফ মাসেল সাপ্লাই হচ্ছে সেইটাকে বলা হচ্ছে মায়োটোম। যে মায়োটোম আর ডিফাইন্ড অ্যাজ গ্রুপ অফ মাসেল সাপ্লাইড বাই এ সিঙ্গেল নার্ভ রুট।
যে স্পাইনাল নার্ভের যে মোটর যে নার্ভ রুট দিয়ে যে গ্রুপ অফ মাসেল সাপ্লাই হচ্ছে সেই গ্রুপ অফ মাসেল যে সিঙ্গেল স্পাইনাল মোটর রুট দিয়ে সাপ্লাই হচ্ছে সেইটাকে বলা হচ্ছে মায়োটম। কারণ সাধারণত যেটা দেখা যায় বডিতে যে একটা মাসেল শুধুমাত্র একটা নার্ভ দিয়ে সাপ্লাই হয় না, যেমন একটা গ্রুপ অফ মাসেল একটা সিঙ্গেল স্পাইনাল মোটর রুট দিয়ে সাপ্লাই হতে পারে, আবার একটা মাসেল অনেকগুলো মোটর রুট দিয়েও সাপ্লাই হতে পারে। আমি কি বললাম বোঝা গেল? স্যার আরেকবার একটু। যে একটা সিঙ্গেল মানে একটা নার্ভ রুট অনেকগুলো মাসেলকে সাপ্লাই করে, আবার একটা মাসেল অনেকগুলো নার্ভ রুট দিয়েও সাপ্লাই হতে পারে। কি বোঝা গেছে? জি স্যার। আপনি যখন এই জন্য যখন মাসেল পড়ানো হবে তখন মাসেলে যখন নার্ভ সাপ্লাই পড়ানো হবে তখন দেখবেন যে অনেক সময় একটা মাসেলের ভিতরে লেখা থাকে অনেকগুলো নার্ভ রুটের কথা লেখা থাকে, আবার অনেক সময় দেখা যাচ্ছে একটা গ্রুপ অফ মাসেলও যে একটা সিঙ্গেল নার্ভ রুট দিয়ে সাপ্লাই হতে পারে। এখন মায়োটম এই শব্দটা ইউজ করা হয় যখন একটা সিঙ্গেল স্পাইনাল মোটর নার্ভ রুট দিয়ে যখন একটা গ্রুপ অফ মাসেল সাপ্লাই হয় তখন হচ্ছে সেইটাকে বলা হচ্ছে মায়োটম। এখন মায়োটমের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি আছে, যে কি কারণে মায়োটম গুলো আপনার জানা এত জরুরি, মায়োটম গুলো সঠিকভাবে আপনার আইডেন্টিফাই করা জরুরি। যে ফিজিক্যাল এক্সামিনেশন যখন করা হবে তখন আপনি ফিজিক্যালি যখন এক্সামিন করবেন আপনার ক্লিনিক্যাল নলেজ যদি শার্প না থাকে, ক্লিনিক্যাল নলেজ যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলোতে ভুল হবে এবং সেই ক্ষেত্রে হচ্ছে ডায়াগনোসিসটা ঠিকমতো হবে না। এখন মায়োটম যে করে যে ইনফরমেশন অ্যাবাউট দ্য লেভেল ইন দ্য স্পাইন হোয়ার এ লেশন মে বি প্রেজেন্ট, তারপর মাসেল উইকনেস, ইন্টারভার্টিব্রাল ডিস্ক হার্নিয়েশন। এখন আপনার যে ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক গুলো আছে সেই ডিস্ক গুলো যদি হার্নিয়েশন হয় অথবা প্রোট্রুশন হয় তাহলে সেটা তো যে নার্ভ রুটকে এফেক্ট করতে পারে। সেটা যদি মোটর নার্ভ রুটকে এফেক্ট করে তাহলে যে মোটর নার্ভ রুটকে এফেক্ট করবে সেই মোটর নার্ভ রুট যে মাসেলকে সাপ্লাই দেবে সেই মাসেল গুলো তখন এফেক্টেড হবে। এখন আপনি দেখেন পরীক্ষা নিরীক্ষা করতে গেলে দেখা গেল যে আপনি আপার লিম্ব পরীক্ষা করতে গেলেন, আপার লিম্বের যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো পরীক্ষা করতে গিয়ে দেখলেন যে কোন একটা গ্রুপের মধ্যে এলবো ফ্লেক্সর পরীক্ষা করতে গেলেন অথবা এলবো এক্সটেনসর, রিস্ট এক্সটেনসর, এই ধরনের মাসেল গুলো যখন গ্রুপ অফ মাসেল পরীক্ষা করতে গেলেন তখন দেখা গেল যে গ্রুপ অফ মাসেল কোথাও কোনো মাসেলের উইকনেস আছে, সেটা আংশিক থাকতে পারে অথবা সম্পূর্ণভাবে প্যারালাইসিস থাকতে পারে। এখন এই মাসেলটা উইকনেস কেন ডেভেলপ করলো সেটার কারণ হচ্ছে কি কারণ হতে পারে, সেই কারণটা যদি নিউরোলজিক্যাল কারণ হয় সেই নিউরোলজিক্যাল কারণের পিছনে কি কারণ আছে সেটা আইডেন্টিফাই করার জন্যই এই মায়োটম গুলো জানা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি একটা নির্দিষ্ট যে বললাম যে মায়োটম এফেক্টেড হলে তখন আপনি ধারণা করতে পারেন যে এইটার কারণে হয়তো এই নার্ভ রুট এফেক্টেড এর কারণে এই গ্রুপ অফ মাসেলটা এফেক্টেড হয়েছে। এখন মায়োটমের ভিতরে ইউজুয়ালি যেটা হচ্ছে যে এখানে একটা স্কেল দেয়া আছে যে এশিয়া ইম্পেয়ারমেন্ট স্কেল, আমেরিকান স্পাইনাল ইনজুরি অ্যাসোসিয়েশন ইম্পেয়ারমেন্ট স্কেল। এটা হচ্ছে যে বিশেষত স্পাইনাল কর্ডের কোনো সমস্যা হলে যে অ্যাসেসমেন্টটা যে অ্যাসেসমেন্ট স্কেল অনুসরণ করা হয় সারা বিশ্বের সবচেয়ে অ্যাকসেপ্টেড এবং সবচেয়ে ওয়াইডলি ইউজড স্কেল হচ্ছে এইটা, যে এশিয়া ইম্পেয়ারমেন্ট স্কেল বলা হয়, আমেরিকান স্পাইনাল ইনজুরি অ্যাসোসিয়েশন ইম্পেয়ারমেন্ট স্কেল। এবং এই স্কেল দিয়ে হচ্ছে যে সাধারণত কারো যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয় তাহলে তার স্পাইনাল কর্ড ইনজুরির যেটা অ্যাসেসমেন্টের জন্য এই চার্টটা ব্যবহার করা হয় এবং এই চার্টগুলো আপনার প্রত্যেকটা পেশেন্টের বড় বড় হসপিটাল অথবা প্রতিষ্ঠানগুলোতে যারা স্পাইনাল কর্ড নিয়ে চিকিৎসা করে ট্রিটমেন্ট করে প্রত্যেকটা পেশেন্টের ফাইলে এই চার্টটা যুক্ত করা হয় এবং টাইম টু টাইম এই চার্টটাকে এটা রিভাইজ করায় যে আপনি পেশেন্ট ভর্তি হওয়ার সময় তার এই চার্টটা পূরণ করা হয়, পেশেন্টের তারপর ট্রিটমেন্ট চলাকালীন সময় বিভিন্ন সময় চার্টটা পূরণ করা হয়, পেশেন্ট যখন ডিসচার্জ হয় তখন এই চার্টটা পূরণ করা হয়। তখন ওভারঅল আপনি কন্ডিশনটা কি করতে পারেন যে পেশেন্ট কি অবস্থায় আসছিল, পেশেন্ট যাওয়ার সময় কি অবস্থায় গেল, তার নিউরোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা সেটা এই চার্ট দেখে বোঝা যাবে। এখন এখানে যেটা হচ্ছে যে এই চার্টে
যেটা হচ্ছে যে দেখেন যে দুইটা কম্পোনেন্ট দিয়ে আছে, একটা হচ্ছে মোটর আর একটা হচ্ছে সেন্সরি। এবং এখন সেন্সরি যেটা হচ্ছে ডার্মাটমের কথা বলা হচ্ছে, যে ডার্মাটম সেন্সরিতে দুইটা জিনিস দিয়ে টেস্ট করা হয়, যে তার দুই ধরনের সেন্সেশন ঠিক আছে কিনা সেটা টেস্ট করা হয়। একটা হচ্ছে লাইট টাচ আর একটা হচ্ছে পিন প্রিক। লাইটটা সাধারণত যেটা দিয়ে করা হয় দেখবেন যে কটন বার্ড অথবা এই ধরনের কোনো কিছু দিয়ে, অথবা অনেকে দেখবেন যে হ্যামারের পিছনে যে অনেকে চুলের মতো একটা জিনিস দিয়ে থাকে, সেই জিনিস দিয়ে তার লাইট টাচটা এক্সামিন করা হয়। প্রত্যেকটা এই ডার্মাটম যে আছে সেই ডার্মাটম C2 থেকে শুরু করে একেবারে স্যাক্রাল 4-5 পর্যন্ত এটা টেস্ট করা হয়। এবং এবং বডির দুই পাশে কিন্তু টেস্ট করতে হবে। এটাও কিন্তু খেয়াল করতে হবে যে এটা রাইট লেফট দুইটা, যে লাইট টাচ রাইট লেফট পিন পিক রাইট লেফট, এবং দুইটাই টেস্ট করতে হবে। কোনোভাবেই আপনি শুধুমাত্র যেখানে সমস্যা আছে সেখানে কিন্তু টেস্ট করা যাবে না। এটা পুরো অ্যাসেসমেন্ট করার জন্য আপনাকে দুই পাশেই টেস্ট করতে হবে। এখন টোটাল হচ্ছে এখানে লাইট টাচ যেটা রাইট এবং লেফট দুইটা যে এখানে স্কোরিং করা হয়, যে এখানে যে আছে এখানে স্কোরিং করে এক এক পাশে হচ্ছে 56, দুই পাশে যে এক এক দিকে 56 দুইটা ম্যাক্সিমাম 112 এই স্কোরিং করা হয়। যে নরমালি কোন একজন মানুষের যদি সেন্সেশন নরমাল থাকে তখন সেইটা 2 ধরা হয়, আর যদি ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে 1, মার্কিংটা 1 হবে, নাম্বারিংটা 1 করা হয়। আর যদি কোনো সেন্সেশন না থাকে তাহলে সেটা 0 ধরা হয়। আমি কি বললাম বোঝা গেল? স্যার 56 এই জিনিসটা কি? 56 হচ্ছে যে হিসাব, এই যে C2 থেকে স্যাক্রাল 4-5 পর্যন্ত টোটাল যদি একজন মানুষের সেন্সেশন নরমাল থাকে তাহলে 56 পয়েন্ট আসবে এক এক পাশে। নরমাল মানুষের এই সেন্সরি যে সেন্সরি অ্যাসেসমেন্ট করলে তার এই স্কেল অনুসারে তার নরমাল একজন মানুষের 56 পয়েন্ট এক এক দিকে আসবে, যেটা ম্যাক্সিমাম 112 হবে দুই পাশে। এটা লাইট টাচের ক্ষেত্রে, আর পিন প্রিকের ক্ষেত্রেও 56 হবে। স্যার তার কি মানে বুঝে- কি আমাদের
সেন্সেশনটা একেবারে অ্যাকুরেটলি ডিটেক্ট করা সম্ভব না, এই জন্য ওইটা বাদ দেওয়া হয়। ইউজুয়ালি হচ্ছে যে পরীক্ষার জন্য যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে টোটাল যে স্যাক্রাল 4-5 পর্যন্ত লোয়েস্ট যে টার্মাটমটা পরীক্ষা করা হয় সেটা হচ্ছে স্যাক্রাল 4-5। এখন যদি কারো যদি স্যাক্রাল 4-5 এর সেন্সেশন বলা হয় যে ঠিক থাকে বলা হয়, তাহলে সাধারণত তার মানে সেন্সরি ইম্পেয়ারমেন্ট যদি একবার উপর থেকে ঠিক থাকে এবং সেটা যদি S4-5 এর ঠিক থাকে তাহলে সে হচ্ছে নরমাল। আর এখানে আরেকটা যেটা হচ্ছে যে মায়োটম, যেটা হচ্ছে মোটর ফাংশন, যেটা টেস্ট করা হয় মোটর ফাংশন, কিন্তু মেইনলি হচ্ছে যে টেস্ট করা হয় আপার লিম্ব এবং লোয়ার লিম্ব। এর উপরে মাঝখানে দেখেন ডটেড করে দেওয়া আছে, এইগুলোর কোনো মোটর পাওয়ার টেস্ট করা হয় না এবং এগুলো করা ওইভাবে সম্ভব না বলা হয়। এখানে যে মোটর পাওয়ার যেটা মায়োটম গুলো টেস্ট করা হয় C5, C6, C7, C8, T1 এই 5টা লেভেলের করা হয়। যে C5 হচ্ছে এলবো ফ্লেক্সর, এটার মায়োটম হচ্ছে C5। তারপর রিস্ট এক্সটেন্সর C6, এলবো এক্সটেন্সর C7, ফিঙ্গার ফ্লেক্সর যে ডিস্টাল ফ্যালাংস অফ দ্য মিডল ফিঙ্গার এটা হচ্ছে C8, আর ফিঙ্গার অ্যাবডাক্টরস লিটল ফিঙ্গার এটা হচ্ছে T1। এই 5টা লেভেলের টেস্ট করা হয় মোটর পাওয়ার। আর লোয়ার লিম্বের ক্ষেত্রে হচ্ছে 5টা, এর ভিতরে আছে হিপ ফ্লেক্সর যেটা L2, নি এক্সটেন্সর যেটা হচ্ছে L3, তারপর হচ্ছে লং অ্যাঙ্কেল ডরসিফ্লেক্সর যেটা L4, লং টো এক্সটেন্সর L5, আর অ্যাঙ্কেল প্লান্টার ফ্লেক্সর এটা হচ্ছে S1। এবং এটা হচ্ছে বোথ রাইট এবং লেফট দুই পাশেই টেস্ট করতে হবে। নরমালি মাসেলের যে স্ট্রেংথ যেটা আছে নরমালি 5, আর যদি অ্যাবসেন্ট থাকে সেটা হচ্ছে 0। টোটাল যদি কোনো মোটর মুভমেন্ট না থাকে সেটা হচ্ছে 0। এবং একজন নরমাল স্বাভাবিক সুস্থ সবল মানুষের যে এই অ্যাসেসমেন্ট স্কেলে মায়োটম এক্সামিন করলে টোটাল স্কোর আসবে হচ্ছে রাইট এবং লেফট সাইডে হচ্ছে 100। এখন মাসেলের স্ট্রেংথ হয়তো আপনারা যখন যে আপনার কাইনেসিওলজি তারপর বায়োমেকানিক্স এইসব পড়তে যান তখন আরো বিস্তারিত ভাবে যে মাসেলের যে গ্রেডিং গুলো করা হয়। এখানে গ্রেডিংটা একটা সহজ সরল একটা গ্রেডিং করা আছে যে 0, 1, 2, 3, 4, 5। 5 হচ্ছে এটা নরমাল বলা হয় যে অ্যাক্টিভ মুভমেন্ট এগেইনস্ট ফুল রেজিস্ট্যান্স। আপনি মুভমেন্ট মাসেল গুলো একেবারে নিজের ক্ষমতায় নিজের শক্তিতে করতে পারবেন, রেজিস্ট্যান্স দেওয়ার পরেও পুরোপুরি করতে পারবেন, মানে পুরো রেজিস্ট্যান্স দেওয়ার পরেও আপনি মুভমেন্টটা আপনার শো করতে পারবেন। কিন্তু যদি কোনো মুভমেন্ট না থাকে তাহলে সেটা 0, আর এর বাইরে 1, 2, 3, 4 এগুলো হচ্ছে যে কন্ডিশনের উপর করে এখানে ভাগ করা আছে, সেটার উপর ভিত্তি করে নাম্বারিং করা হয়। এখন এইখানে যেটা হচ্ছে যে এখানে দুইটা জিনিস এর বাইরে অতিরিক্ত করা হয় যে অ্যানাল সেন্সেশন, যে মলদ্বারের ওখানে অনুভূতি আছে কিনা সেটা দেখায়। মলদ্বারের ভিতরে কন্ট্রাকশন, যে অ্যানাল কন্ট্রাকশন, যে মলদ্বারের ভিতরে আঙ্গুল দিয়ে পরীক্ষা করা হয়, যেটাকে বলা হয় ডিজিটাল রেকটাল এক্সামিনেশন অথবা পার রেকটাল এক্সামিনেশন বলা হয়। যে দেখবেন যে অনেক সময় হসপিটালে গেলে অনেক সময় যে পেশেন্টের মলদ্বারের ভিতরে আঙ্গুল ঢুকায় দেয়, যে গ্লাভস পরে আঙ্গুল ঢুকায় দেয়, যখন পরে পরীক্ষা করে, সেটা অনেক কারণে পরীক্ষা করা হয়। কিন্তু কারো যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয় তাহলে তার পরীক্ষা করার উদ্দেশ্যে যে তার ভলান্টারি অ্যানাল কন্ট্রাকশন আছে কিনা দেখায়, আর পাশাপাশি অ্যানাল সেন্সেশনটা দেখায়। আর এমনি যে কারো যদি প্রোস্টেটের সমস্যা হয়, কারো যদি অ্যাবডোমিনাল কোনো অর্গানের কোনো সমস্যা হয়, অনেক সময় সেটার পরীক্ষার অংশ হিসাবেও মলদ্বারের ভিতরে আঙ্গুল ঢুকায় পরীক্ষা করা হয়। এখন এখানে স্পেসিফিক্যালি কতগুলো ফাইন্ডিংস দেওয়া আছে, যে ফাইন্ডিংস গুলো
হয়তো যেটা হচ্ছে যে পরীক্ষা গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু পরীক্ষার চেয়ে বাস্তব জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে ইউজুয়ালি একটা বড় অংশ পেশেন্ট যারা চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে হেলথ কেয়ার প্রোভাইডারদের আসে, তাদের ভিতরে অনেকের নেক পেইন থাকে, নেক পেইনের সাথে অনেকের রেডিকুলোপ্যাথি থাকে। যে অনেকের দেখা যাচ্ছে যে নেক পেইনটা কারণে দেখা যাচ্ছে যে নেকের থেকে যে নার্ভ গুলো বের হচ্ছে, স্পাইনাল নার্ভ গুলো বের হচ্ছে, স্পাইনাল নার্ভ রুট গুলো বের হচ্ছে, সেইগুলো কম্প্রেশনের কারণে অনেকে দেখা যাচ্ছে যে আপার লিম্বে কিছু সমস্যা তৈরি হয়। সেটা মোটর উইকনেস থাকতে পারে অথবা সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকতে পারে। আবার কিছু কিছু পেশেন্টের লোয়ার ব্যাক পেইনের সমস্যা নিয়ে আসছে, লোয়ার ব্যাক পেইনের সাথে অনেকের আবার রেডিকুলোপ্যাথি থাকে। যে লোয়ার ব্যাক পেইন থাকে, সাথে দেখা যায় অনেকে যে কমপ্লেন করে তার পায়ের ব্যথাটা পায়ের দিকে নেমে যাচ্ছে, পায়ের পিছনের দিকে নেমে যাচ্ছে, এরকম বিভিন্ন সমস্যার কথা বলতে পারে। এখন কোন নার্ভ রুটের সমস্যার কারণে এটা হতে পারে অথবা কোন নার্ভ ইনভলভমেন্টের কারণে হতে পারে, সেটা এখানে একটু যে মেজর যে নার্ভ রুট গুলো এই সার্ভাইকেল এবং লাম্বার রিজনে বিভিন্ন কারণে অ্যাফেক্টেড হতে পারে, ইনভলভমেন্ট হতে পারে, সেটার কি কি ফাইন্ডিংস গুলো পাওয়া যায় সেটা এখানে একটু লেখা আছে। যে সার্ভাইকেল রুট কম্প্রেশন, এখন সার্ভাইকেল তো রুট অনেকগুলো আছে, এর ভিতরে নরমালি সবচেয়ে বেশি দেখা যায় যে সার্ভাইকেল রিজনের বিভিন্ন কন্ডিশনের কারণে, বিশেষত সার্ভাইকেল ডিস্কের প্রোটিউশন অথবা হার্নিয়েশন অথবা সার্ভাইকেল যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোর বিভিন্ন কারণে যে রুট গুলো কমনলি ইনভলভমেন্ট হতে পারে, তার ভিতরে আছে সার্ভাইকেল 5, সার্ভাইকেল 6 এবং সার্ভাইকেল 7। এখন সার্ভাইকাল 5 নার্ভ রুট যদি ইনভলভমেন্ট হয়, কোন কোন মাসেলটা ইনভলভমেন্ট হতে পারে? বাইসেপস, ডেল্টয়েড স্পাইনাটাস মাসেল। এখন এই মাসেল গুলো তো পড়ানো হয়নি, যে মাসেল গুলো যে পরবর্তীকালে যখন পড়েন যে বাইসেপস, ডেল্টয়েড স্পাইনাটাস মাসেল, এবং এই C5 নার্ভ রুট এফেক্টেড হলে C5 এর যে সেন্সরি যে ডিস্ট্রিবিউশন আছে ডার্মাটোমসে, সেখানে সেন্সরি লস হতে পারে, আপার ল্যাটারাল আর্ম। এবং এখানে যে ডিপ টেন্ডন রিফ্লেক্স, এটা হচ্ছে C5 নার্ভ রুট এফেক্টেড হলে বাইসেপস যে জার্ক অথবা রিফ্লেক্স আছে সেটা লস হতে পারে। আবার C6 নার্ভ রুট এফেক্টেড হলে ব্রাকিওরেডিয়ালিস মাসেল, যেটা ফোর আর্মের এই মাসেলটা আছে ব্রাকিওরেডিয়ালিস, এখানে এই মাসেলটা উইক হতে পারে, সেন্সরি লস হতে পারে লোয়ার ল্যাটারাল আর্ম, থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার। এখানে রিফ্লেক্স লস হচ্ছে সুপাইনেটর রিফ্লেক্স। C7 নার্ভ রুট ইনভলভমেন্ট হলে ট্রাইসেপস মাসেল, ফিঙ্গার এন্ড রিস্ট এক্সটেন্সর মাসেল গুলো উইক হতে পারে। এখানে সেন্সরি লস হয় হচ্ছে মিডল ফিঙ্গারের, আর হচ্ছে রিফ্লেক্স লস হচ্ছে ট্রাইসেপস। তার মানে কোন একজন পেশেন্টের যদি দেখা যাচ্ছে ডিস্ক প্লাস আর পরে যদি তার C7 নার্ভ রুট এফেক্টেড হয়, তাহলে যদি আপনি এই পেশেন্টের মোটর এক্সামিনেশন করেন, এই পেশেন্টের যদি সেন্সরি এক্সামিনেশন করেন, তাহলে আপনি ঠিকমতো যদি মোটর সেন্সরি এক্সামিনেশন করতে পারেন, রিফ্লেক্স গুলো এক্সামিন করতে পারেন, তাহলে আপনি ওইটাতে কোনো ভিন্নতা থাকলে আপনি তখন বলতে পারবেন যে এই পেশেন্টের হয়তো এই নার্ভ রুটটা এফেক্টেড আছে। তারপর লাম্বার রুট কম্প্রেশনে যে লাম্বার 4 নার্ভ রুট যদি কম্প্রেসড হয়, তাহলে সেন্সরি লস হয় ইনার কাপ মাসেলের ভিতরে, মিডিয়াল সাইডের কাপের সেন্সরি লস হয়। ইনভার্সন অফ দি ফুট, ফুটটা যে ভিতরের দিকে সোলটাকে যে মুভমেন্ট করার জন্য যে মুভমেন্টটা ইনভার্সন, সেটা লস উইক হয়। এখানে রিফ্লেক্স লস হয়েছে নি। লাম্বার 5 নার্ভ রুট, এটা আউটার কাপ এবং ডরসাম দি ফুটের সেন্সরি লস হয়, এবং ডরসিফ্লেকশন অফ হ্যালাক্স আর টোজ, যে বুড়া আঙ্গুল অথবা অন্যান্য আঙ্গুলকে ডরসিফ্লেকশন করতে গেলে সে তখন ঠিক মতো করতে পারবে না। এবং এখানে ইউজুয়ালি লাম্বার 4 কোনো রিফ্লেক্সের ইনভলভমেন্ট নেই। সোল এবং ল্যাটারাল ফুট, যদি স্যাক্রাল নার্ভ রুট ইনভলভমেন্ট হয়, তাহলে সোল এবং ল্যাটারাল ফুটের সেন্সরি লস হবে। এখানে প্লান্টার ফ্লেকশনটা এফেক্টেড হবে, উইকনেস হবে, এবং অ্যাঙ্কেল জার্কটা লস হতে পারে অথবা ডিমিনিশড হতে পারে। এখন এই জিনিসগুলো বললাম যে এই জিনিসগুলো প্রত্যেকটাই অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসের ফাইন্ডিংস এর উপরে আপনার ডায়াগনোসিসের একটা বড় অংশ নির্ভর করে, যে আপনি যে ডায়াগনোসিসটা করতেছেন সেই ডায়াগনোসিসটা
ঠিক হচ্ছে কিনা, যখন এই ফাইন্ডিং গুলো আপনি ঠিক মতো ইভালুয়েট করতে পারবেন তখনই হচ্ছে ডায়াগনোসিসটা ঠিক মতো করতে পারবেন। যেমন আপনি কোন একজন পেশেন্ট, ব্যাক পেনের পেশেন্ট আসলো, সাথে রেডিকুলোপ্যাথি আছে, পেশেন্টটা রেডিয়েট করতেছে, তার মোটর উইকনেস আছে হয়তো সেন্সরি। এখন পেশেন্ট জিজ্ঞাসা করতে পারে আমার কি সমস্যা, আপনি তো তাৎক্ষণিকভাবে পেশেন্টের হয়তো এমআরআই করতে পারবেন না, তখন আপনাকে সম্ভাব্য একটা বলতে হবে যে আপনার এই ধরনের সমস্যার কারণে হয়তো আপনার এই সমস্যাটা তৈরি হচ্ছে, সেই ধারণা তো তাকে দিতে হবে। এবং যে আপনি যে কোন একটা পরীক্ষা নিরীক্ষা করাবেন তার সপক্ষে তো অনেক সময় পেশেন্ট জিজ্ঞাসা করতে কেন আমাকে এই পরীক্ষা নিরীক্ষা দিলেন, তখন আপনাকে ব্যাখ্যা করতে হবে যে আপনার এই সমস্যার কারণে এখানে হয়তো সমস্যা চিন্তা করা হচ্ছে, সেই সমস্যাটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য আপনাকে এই পরীক্ষাটা করতে হবে। এখন এই ধরনের যে পরীক্ষা করলাম, যে এই ধরনের যে আপনার সার্ভাইকেল ডিস্ক অথবা লাম্বার ডিস্ক অথবা লাম্বার রিজন, সার্ভাইকেল রিজনে যে সমস্যাগুলো হয় সেগুলো ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগনোসিস করার জন্য ফিজিক্যাল এক্সামিনেশন হচ্ছে ম্যান্ডেটরি। উইদাউট ফিজিক্যাল এক্সামিনেশন ছাড়া আপনি কোনো রোগ ডায়াগনোসিস করতে পারবেন না। মেডিকেল হিস্টরি রোগীর কাছ থেকে ভালোভাবে রোগীর সমস্যাগুলো শুনতে হবে, সেভাবে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, তারপরে হচ্ছে আপনি ইনভেস্টিগেশন দরকার থাকলে করতে পারবেন। কিন্তু মেজর অংশ ডায়াগনোসিসের জন্য আপনাকে হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশনটাই ঠিক মতো করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার রেডিকুলোপ্যাথির জিনিসটা একটু বুঝাই দিলে ভালো হতো। রেডিকুলোপ্যাথি তো বললাম, প্যাথি হচ্ছে যে কন্ডিশনটা হচ্ছে যে নরমালি একটা অর্গান অথবা স্ট্রাকচার যখন তার স্বাভাবিক কাজকর্মটা করতে ব্যর্থ হয় তখন সেই কন্ডিশনটাকে প্যাথি বলা হয়। এখন সেটা প্যাথি শব্দটা অনেকগুলোর পিছনে যুক্ত করা আছে, দেখবেন যে মায়োপ্যাথি, যখন মাসেল গুলো ঠিক মতো কাজ করতে পারে না তখন সেই কন্ডিশনটাকে মায়োপ্যাথি বলে। নিউরোপ্যাথি শব্দ যুক্ত করা আছে, দেখেন নার্ভ গুলো, যে পেরিফেরাল যে নার্ভ গুলো আছে সেই নার্ভ গুলো যখন তার কাজগুলো ঠিক মতো করতে পারে না বিভিন্ন রোগের কারণে অথবা ট্রমার কারণে, তখন সেই কন্ডিশনটাকে নিউরোপ্যাথি বলে। আর রেডিকুলোপ্যাথি হচ্ছে নার্ভ রুট, একটা নার্ভ রুট যখন এফেক্টেড হয় এবং সেই নার্ভ রুটটা যে ফাংশন গুলো করে, যে সেটা সেন্সরি ফাংশন আছে, তার মোটর ইনভলভমেন্ট আছে, সেগুলো যখন সে ঠিক মতো করতে পারে না তখন সেই কন্ডিশনটাকে বলা হয় রেডিকুলোপ্যাথি। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন আছে কারো? কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম